আমাকে ছেড়ে দিন প্লিজ। আমাকে ছেড়ে দিন, এরকমটা করবেন না প্লিজ, এরকমটা করবেন না, আমাকে যেতে দিন, আমার ক্ষতি করবেন না প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে লিয়াকত সাহেব পাঠিয়েছে? জি জি আঙ্কেল। হ্যাঁ, আমি বলেছিলাম লিয়াকত সাহেবকে আমার মেয়ের জন্য একটা টিচার দরকার। তো বাবা, আমার মেয়ে কিন্তু পড়াশোনায় অনেক ফাঁকিবাজ, একটু এক্সট্রা কেয়ার নিতে হবে। ঠিক আছে আঙ্কেল, আপনি একদম টেনশন করবেন না, আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব। আচ্ছা মা, ইকরা, ইকরা। ইনি হচ্ছেন ফয়েজ চৌধুরী, আজ থেকে তোমাকে পড়াবে। ঠিক মতন মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, কোনো ফাঁকি ঝুঁকি দেবা না কিন্তু। ঠিক আছে বাবা। তা ফয়েজ সাহেব, আপনি আজকে থেকে পড়ানো শুরু করেন, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাহলে আমি যাই। জি। তাহলে পড়াশোনা করো মা, ঠিক আছে একদম ফাঁকি ঝুঁকি দিও না কিন্তু। আচ্ছা, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আপনি যান, বইগুলো নিয়ে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আমি চাই আগামীকাল থেকে আপনি আমার আগে আমার উপর শান্তি বসতে করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আর হ্যাঁ, ভাইয়া রে না, কল মি স্যার, ওকে? জি স্যার। আপনি কি এখন থেকে আমাকে কঠোরভাবেই পড়াবেন? কেন? আসলে কি ভাইয়া, সরি স্যার, আমি একটু চঞ্চল তো, আমার সাথে যদি আপনি এভাবে কঠোরভাবে কথা বলেন তাহলে কিন্তু আমার দম বন্ধ হয়ে আসবে। আচ্ছা স্যার, আপনার কি গার্লফ্রেন্ড আছে? তাই মেয়ে, এত কথা বলছো কেন? হ্যাঁ, পড়ো, পড়তে বসো। স্যার, আমার নাম কিন্তু ইকরা। ও, ইকরা, ইকরা পড়তে বসো। স্যার, আপনি কি রাগ করেছেন? না, রাগ করিনি। স্যার, আমি একটু বেশি মজা করি তো, এর জন্য সবাই আমাকে বকা দেয়, আব্বুও বকা দেয়। এই যে এখন আপনিও আমাকে বকা দিলেন। আসলে আমি পড়ার সময় না মজা একদমই পছন্দ করি না। ঠিক আছে, এখন থেকে আমার সামনে যখন বসবা শুধু পড়াশোনা নিয়ে আলোচনা করবা, মজা করবা না, মনে থাকবে? পড়ো, বই খুলো। আরে তুমি তুমি এখানে কি করছো? স্যার, আমারও তো একটা মন আছে, আমি তো একজন মানুষ, প্লিজ ক্ষমা করে দেন। আচ্ছা, কি হয়েছে সেটা তো বলবা। স্যার, গত 1 মাস যাবত আপনি আমাকে পড়াচ্ছেন, আর এই 1 মাসের মধ্যে আপনি আমাকে যতবার হোমওয়ার্ক দিচ্ছেন আমি করি নাই, আর আপনি আমার বাবার কাছে বিচার দিচ্ছেন, আর এর জন্য আমার বাবা আমার ফোনটা নিজের কাছে নিয়ে রেখে দিছে। গতকালকে স্যার আপনি আমাকে হোমওয়ার্ক দিচ্ছেন, আমি করতে ভুলে গেছি, একটা কেপপ ড্রামা দেখতেছিলাম, দেখতে দেখতে ঘুমায় গেছি, আমার না মনে ছিল না স্যার। প্লিজ স্যার, প্লিজ এবার আপনি বাবার কাছে বললেন না, প্রয়োজনে আমি আপনাকে নিজের হাতে নুডলস বানাই খাও, প্লিজ স্যার বললেন না বাবাকে। ঘুষ দিচ্ছ? শোনো, আর নাটক করতে হবে না, অনেক করছো, যাও বাড়িতে যাও। আরেকটা কথা ছিল স্যার। আবার কি? ফুচকা খাবো স্যার। কি? আপনি মুখটা এমন করলেন কেন? আপনি একজন শিক্ষক হয়ে একটা স্টুডেন্টের এতটুকু অনুরোধ রাখতে পারবেন না? চলো। ঠিক আছে। এই যে নাও তোমার ফুচকা, এটা খেয়ে আমাকে উদ্ধার করো। স্যার, আপনি খাবেন না? না, আমি এসব বাজে খাবার খাই না, তাড়াতাড়ি শেষ করো, বাসায় যেতে হবে। স্যার,
স্যার আপনি হাসেন না কেন? আমার কি মনে হয় জানেন, আপনি লাস্ট 1986-এ হাসছেন, তারপরে আর জীবনেও হাসেন না। কেসটা কি বলেন তো স্যার? কোনো মেয়ের সাথে কি প্রেম ছিল যে আপনাকে ছাকা দিয়ে ব্যাকা করে চলে গেছে, তারপর থেকে আপনি আর হাসেন না? ইকরা, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কোনো গার্লফ্রেন্ড থাকে না। আমাদের জন্মের পরে আমাদেরকে বলা হয় যে সংসার দায়িত্ব নিতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, লাইফে কিছু করতে হবে। আসলে তোমাকে এসব কথা বলে কোনো লাভ নেই, কারণ তুমি হচ্ছে ধনীর দুলালি, জন্মের পর থেকে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে। টাকা পয়সার অভাব দেখো নাই, কষ্ট কি সেটাই তো জানো না। যাই হোক, তোমাকে এসব কথা বলে কোনো লাভ নাই, শেষ করো। না খাবো না, আমার খুব কান্না পাচ্ছে। কেন কান্না পাচ্ছি কেন? আমি তো কান্না পাওয়ার মতো কিছু বলি নাই। আমার আম্মুর কথা খুব মনে পড়ছে, আর আম্মুর কথা মনে পড়লে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আই এম সরি, আসলে আমি তো আন্টির বিষয়ে কিছু জানি না। তো আন্টি কোথায় থাকেন? আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় মারা গেছে, তারপর থেকে বাবাই আমাকে বড় করছে। বাবা তো আমাকে অনেক ভালোবাসে, তাই বাবা আর বিয়ে করে নাই। আসলে তুমি তোমার বাবার একমাত্র মেয়ে তো, তাই তোমাকে এত ভালোবাসে। কে বললো আপনাকে আমি আমার বাবার একমাত্র মেয়ে? আমার আরেকটা বড় আপু ছিল। একদিন বাবা আর আমি একটা দাওয়াতে গিয়েছিলাম, আর আমার বড় আপু বাসায় একা ছিল। তখন কিছু সন্ত্রাসী এসে আমার আপুকে ধর্ষণ করে মেরে ফেলে। তারপর ওই সন্ত্রাসীদের শাস্তি হয়েছে। কিন্তু আচ্ছা স্যার, আপনার বাড়িতে কে কে আছে? এই তো বাবা, মা, ভাই আচ্ছা। আবার দাও, শেষ করো, বাড়ি যেতে হবে। স্যার আরে তুমি তুমি এই সময় এখানে কি করতেছো? এখন তো তোমার ক্লাস করার কথা। স্যার আজকে না আমার ক্লাস করতে ভালো লাগতেছে না। তাহলে ম্যাডাম, আপনার কি করতে ভালো লাগতেছে? স্যার চলেন না আজকে আপনি আর আমি অন্য কোথাও ঘুরে আসি। একদম একটা থাপ্পড় দিব। আইজামি শুরু করছো? আপনি আমার সাথে এরকমটা করতে পারেন না স্যার। আপনি যদি আমার সাথে এমন করেন না আর আমাকে ঘুরতে না নিয়ে যান, তাহলে কিন্তু আমি বাবাকে বলে দিব যে আপনি আমাকে মারেন প্রতিদিন। এই 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 আমি 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 তোমাকে প্রতিদিন কখন মারলাম? আপনি মারেন নাই, কিন্তু আপনি যদি আমাকে ঘুরতে না নিয়ে যান তাহলে মিথ্যা কথা বলবো। মানে তুমি তো একটা নাস্তর বান্দা, বুঝছো? মানে যেটা বলো সেটা করাই ছাড়ো। বলবো স্যার। চলো। আসেন স্যার। কি ব্যাপার ইকরা, আজকে হঠাৎ করে শাড়ি পরেছো? কেন স্যার, আপনি তো শাড়ি পছন্দ করেন। হ্যাঁ, আমি শাড়ি পছন্দ করি, কিন্তু তুমি কিভাবে জানলে? আপনার ফেসবুকে পোস্ট দেখেছিলাম। ও, তার মানে আমার ফেসবুক স্টক করা হয়। এটা কিন্তু একদম ভালো না। আচ্ছা যাই হোক, পড়া শুরু করো। স্যার এই যে হোমওয়ার্ক গুলো করে রেখেছি, দেখেন তো সব ঠিক আছে নাকি। দেখছি।
হোয়াট ইজ দিস? এসব কি লিখছো? স্যার, আপনাকে আরো আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস করতে পারিনি। আপনাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই আমার ভালো লেগে গিয়েছিল। আর আপনার পরিবারের প্রতি আপনার এত দায়িত্ব, সম্মান, এইসব দেখে তো আমি আপনার প্রতি উইক হয়ে পড়েছি। আমি আপনাকে অনেক ভালোবাসি স্যার। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। The number you have dialed is currently unavailable. বাবা, স্যার কি ফোন ধরেছিল? আজকে 4 দিন হয়ে গেল স্যার আসে না। না রে মা, আমি কয়েকবার ফোন দিয়েছি কিন্তু ও ফোনই ধরলো না। ছেলেটা আবার কোনো বিপদ আপদে পড়লো কিনা। মাইকরা, তোর ফয়েজ স্যার আসছে, এদিকে আয়। ও ফয়েজ নাকি একটু গ্রামে গিয়েছিল, এই জন্য এই কয়দিন আসতে পারে নাই। তা ফয়েজ, তুমি পড়াও, আমি অফিসে যাই। জি। এই কয়দিন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন নাই, রাতে ঘুমান নাই। আপনার চোখগুলো দেখছেন? একেবারে গর্তের দিকে ঢুকে গেছে। আচ্ছা, আজকে কোন সাবজেক্ট পড়বেন বের করেন। দুনিয়ার আর কেউ না জানলেও আমি কিন্তু জানি আপনি কেন আসেন নাই। আপনাকে ছাড়া এই কয়দিন আমি কেমন ছিলাম একটাবার জানার চেষ্টাও করেন নাই। আসলেই আপনারা ছেলেরা না খুব স্বার্থপর হতে পারেন। আমি আপনার সব রকম খোঁজখবর রেখেছি, আর আমি জানি যে আপনি এই কয়টা দিন খুব কষ্টে ছিলেন, আর আপনার কষ্টগুলো সহ্য করতে পারিনি বলেই আজকে চলে আসছি। আচ্ছা শুনেন, আপনি আগামীকাল ঠিক 5টা বাজে আমার পছন্দের নীল কালার শাড়িটা পরে পার্কে চলে আসবেন। মানে বুঝলাম না স্যার। এত কিছু বোঝা লাগবে না, আগামীকাল বিকেলে 5টার দিকে চলে এসো, সব কিছু বুঝে বলবো। কেমন? বাই। আমার যে কি আনন্দ হচ্ছে! আমি না বিশ্বাস করতে পারতেছি না, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল। মায়া, আসলে মায়া থাকলে সবকিছুই সম্ভব। তোমাকে যেদিন প্রথম দেখেছি তখন থেকেই না তোমার প্রতি একটা
আলাদা মায়া কাজ করে, আর সেই মায়া থেকে ধীরে ধীরে ভালোবাসা পরিণত হয়েছে। আচ্ছা, আমাকে নীল শাড়িতে কেমন লাগছে? নীল শাড়িতে একদম মাশাল্লাহ, অসাধারণ সুন্দর লাগতেছে। মানে মনে হচ্ছে যে আকাশ থেকে ডানা কাটা একটা পরে এসে আমার সাথে হাঁটতেছে। সবকিছু ঠিক আছে, কিন্তু আমার না একটা বিষয় নিয়ে খুব চিন্তা হচ্ছে, মানে ভয় পাচ্ছি। এই যে আমরা দুজন সম্পর্ক করছি, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এই সম্পর্কটা তোমার বাবা মেনে নেবে? বাবাকে নিয়ে ভয় পাইতেছো? বাবাকে নিয়ে ভয় পাওয়ার একদম কোনো কারণ নেই। বাবাকে তো আমি একদম বা হাতে ম্যানেজ করে নেব, কারণ বাবা আমাকে অনেক ভালোবাসে। আজ পর্যন্ত আমি বাবার কাছে যা চাইছি বাবা আমাকে তাই দিছে। পাক্কা? পাক্কা, একদম পাক্কা। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? মানে বাবা, বান্ধবীর সাথে ঘুরতে গিয়েছিলাম। ইকরা, মিথ্যা কথা বলা শিখে গিয়েছো, তাও আবার আমার সামনে? শোনো, আমার স্পষ্ট কথা, আজ থেকে ওই ফয়েজের সাথে কোনো দেখা করবে না, কোনো কথা বলবে না। আমি ওকে এখনই ফোন করে বলে দিচ্ছি, ও যেন আজ থেকে আর পড়াতে না আসে। বাবা, ফয়েজ খুব ভালো ছেলে, আর সবচেয়ে বড় কথা, ফয়েজ আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। বাবা, তুমি ওকে যেরকম ছেলে মনে করছো ও সেরকম না। তুমি ওর সাথে কথা বলে দেখো, আমার বিশ্বাস তোমার ভালো লাগবে। যে ছেলে মানুষের বাসায় স্টুডেন্ট পড়ে টাকা ইনকাম করে, আমি তাকে মেনে নিব? অসম্ভব। আজ থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। আমি যার সাথে তোমার বিয়ে ঠিক করব, তাকেই তোমার বিয়ে করতে হবে। যাও, ভিতরে যাও। বাবা, আমিও কিন্তু তোমার মেয়ে। তুমি যদি ফয়েজকে ছাড়া অন্য কারোর সাথে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করো, আমি বিয়ে বসবো না। আর তুমি যদি ওর কাছ থেকে আমাকে সরানোর চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি আমাকে হারাবে, বলে দিলাম। যা, ভিতরে যা। আমি তোর বাপ, আমিও দেখে নেব ওই স্টুডেন্ট পড়া ছেলেকে কিভাবে তুই বিয়ে করিস। মা ইকরা, মারে কে নে মা। আমি খাবো না। তুই 2 দিন যাবত কিছুই খাস নে, না খাইতে খাইতে তোর অবস্থা তো খারাপ, তুই তো মারা যাবি মা। খেয়ে নে মা। বাবা, তুমি যদি আমাকে ফয়েজের কাছ থেকে দূরে রাখো না, তাহলে আমি না খেয়ে খেয়ে মারা যাব, তাও আমি খাবো না। তুই যদি মারা যাস, তাহলে আমার কি হবে? তুই ছাড়া আমার কে আছে বল? খেয়ে নে মা। বললাম তো বাবা, আমি খাবো না। তুমি কেন আমার জোর করতেছো? তুমি তো আমার কথা শুনো না, তাহলে আমি কেন তোমার কথা শুনবো? ঠিক আছে, তুই যদি ফয়েজকে নিয়ে সুখে থাকিস, তাহলে আমার আর কি বলার আছে। তুই তাহলে কালকে খবর দে, ওর সাথে আমি কথা বলবো। সত্যি বলছো বাবা? হ্যাঁ মা, তুই যদি ওকে নিয়ে সুখে থাকিস, তাহলে আমিও সুখে থাকবো। খবর দে মা তুই। থ্যাংক ইউ বাবা। মা খেয়ে নে। আমার মেয়েকে কিন্তু আমি অনেক ভালোবাসি, ওর অযত্ন আর অবহেলা আমি একদম বরদাস্ত করব না। আঙ্কেল, আমি জানি যে আপনি ইকরাকে অনেক বেশি ভালোবাসেন। আমি চাইলেও হয়তো আপনার মতো করে ইকরাকে ভালোবাসতে পারবো না, কিন্তু আমি আপনাকে প্রমিস করতেছি, আমি ইকরাকে এত পরিমাণ ভালোবাসবো যে ইকরা সেই ভালোবাসা পাওয়ার পর
নিজেকে এই পৃথিবীর সবচাইতে ভাগ্যবান নারী মনে করবে। শুধু আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি সবকিছু মেনে নিলাম। আঙ্কেল, আপনি একদম টেনশন করবেন না। আমি আপনার মেয়েকে মাথায় তুলে রাখবো, সারা জীবন ভালোবাসবো, মৃত্যুর আগ পর্যন্ত ওর হাতটা আমি শক্ত করে ধরে রাখবো, কখনো কষ্ট কোনো ছোঁয়া লাগতে দেবো না। এই যে আমি আপনাকে আপনার 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 কাছে আমি প্রমিস করছি আঙ্কেল। যাও চা খাও। থ্যাংক ইউ আঙ্কেল। বাবা, বাবা কই? ফয়েজ, ফয়েজ উঠো, হ্যাঁ? উঠো। বাবা কই? বাবাকে তো দেখতেছি না। উঠো না, বাবা কই গেল? হ্যাঁ, কি হয়েছে? দেখো বাবা নাই, কোথাও নাই বাবা। বাবা, আমি কি করব? বাবার কিছু একটা হয়ে গেলে আমাকে বুঝতে হবে। তুমি কি আমাদের সাথে অজ্ঞান হয়েছিলে? হ্যাঁ, চা খাওয়ার পর তো আমরা তিনজনই অজ্ঞান হয়ে গেছিলাম, কিন্তু জ্ঞান ফেরার পর দেখি তুমি আর আমি আছি, কিন্তু বাবা নাই। বাবা কোথায় গেল? আমার তো খুব ভয় লাগতেছে। বাবা কই গেল? কি হলো বাবার? এটা একটা চিঠি। বিক্রা, আমার মনে হয় কি জানো, তুমি, আমি আর বাবা ছাড়া চতুর্থ কোনো ব্যক্তি ঘরে ছিল, যে ইচ্ছা করে আমাদের চায়ের সাথে ঘুমের মেডিসিন মিশিয়ে দিচ্ছে, আর সেই মেডিসিন খাওয়ার পরে আমাদের অজ্ঞান করে বাবাকে কোথাও নিয়ে গেছে। বিক্রা, আমাদের এখানে এক মুহূর্ত থাকা সম্ভব না। এই যে দেখো, এখানে স্পষ্ট লেখা আছে যে যদি বাঁচতে চাস তাহলে এই মুহূর্তে এখান থেকে চলে যা। আমাদের এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব না। প্লিজ প্লিজ চলো, আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। রিক্সা প্লিজ, তুমি আর কথা বাড়াও না। আমাদের এখান থেকে দূরে কোথাও চলে যেতে হবে, তোমাকে বাঁচতে হবে। আমার একটা বন্ধু বাড়ি আছে গাজীপুরে, আমরা আমরা আপাতত সেখানে যে উঠবো। চলো। তুমি এসব কি বলতেছো? বাবাকে ছাড়া আমি কোথাও যাব না। চলো না, আমরা বাবাকে খুঁজি। আমরা বাবাকে খুঁজলে অবশ্যই পাবো। চলো না। এখন এত কিছু বলার সময় নেই, প্লিজ চলো। আমি যাবো না। চলো, এটা এত ভাবার সময় নেই, চলো এখান থেকে। এটা কোথায় নিয়ে আসছো তুমি আমাকে? এটা আজকে থেকে এটাই আমাদের বাড়ি। আমাদের নতুন সংসারটা এই বাড়িতে শুরু হবে। ইকরা, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, সারা জীবন তোমাকে আগিয়ে রাখবো, যত্নে রাখবো। আব্বুকে খুব মিস করতেছি। আব্বুর জন্য মনটা খুব খারাপ লাগতেছে। হ্যাঁ, আসলে বুঝতেছি বাবার জন্য খারাপ লাগতেছে। আসলে আমারও না খুব খারাপ লাগতেছে বাবার জন্য, খুব মায়া হচ্ছে। এত ভালো একটা মানুষ হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। তুমি টেনশন করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, যেইভাবে হোক, যেইখান থেকে হোক, আমি বাবাকে খুঁজে বের করে তোমার সামনে হাজির করব। সবই বুঝতে পারছি, কিন্তু তোমার দেশের বাড়ি তো জামালপুর। তুমি তো আমাকে ওইখানেই নিয়ে যাবা। ওইখানে বাবা মা আছে, সবার সাথে থাকবো। কিন্তু তুমি এখানে আমাকে কোথায় নিয়ে আসছো? হ্যাঁ, ঠিক 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 বলছো তুমি। আসলে হ্যাঁ ঠিকই তো, আমি তো জামালপুরে যেতে পারতাম তোমাকে নিয়ে, সেখানে আমার ফ্যামিলি আছে, বাবা আছে, মা আছে, কিন্তু বোঝোই তো গ্রাম, তো গ্রামের মানুষ বেশি একটা ভালো হয় না, নানান প্রশ্ন করে। আর যদি হঠাৎ করে তোমাকে গ্রামে নিয়ে যাই, কিছু না বলে নানান কথা বলবে, সব কিছু চিন্তা ভাবনা করি আপাতত এই বাসাটা নেওয়া। তুমি কিছুদিন এই বাসা থাকো, তারপর আমরা সময় সুযোগ বুঝে গ্রামে চলে যাব। আচ্ছা হইছো, অনেক কথা বলছো, এত কথা বলা লাগবে না। তুমি ভিতরে যাও, অনেক জার্নি করছো, সারা রাত জার্নি করে আসছো। ভিতরে যাও, তুমি ফ্রেশ ট্রেশ হও, আমি খাবার নিয়ে এসে তোমার জন্য। আচ্ছা।
ইকরা, ইকরা, এই যে নাও বাজার থেকে টাটকা সবজি নিয়ে আসি, নাও রাতে রান্না চড়া দাও, আমার খুব ক্ষুধা লাগছে। শোনো না, কতদিন তো হয়ে গেল, আব্বুর কি কোনো খোঁজ খবর পাও নাই? আসলে খোঁজ তো করতেছি, প্রতি সপ্তাহে ঢাকায় যাচ্ছি, আব্বুর খোঁজ নিচ্ছি, কিন্তু কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি তো থানায় জিডি করে আসছি, মানে আব্বু নামে একটা মিসিং ডায়েরি করে আসছি, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। কি করবো বলো? তুমি টেনশন করো না, আমি যেইভাবে হোক আব্বুকে খুঁজে বের করবো। 3 মাস হয়ে গেল, আব্বুর কোনো খোঁজ খবর নাই। আমার আব্বুর জন্য খুব খারাপ লাগতেছে আর খুব ভয় হইতেছে, আব্বুর আবার কিছু হয়ে যায় নাই তো। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি ঢাকায় গিয়ে দেখি আব্বুকে খুঁজে পাই নাকি। আরে না না, কি বলতেছো? তুমি কেন ঢাকায় যাবা? দেখো ইকরা, এমনিতে একটা ঝামেলা হয়েছে তোমাদের বাড়িতে, হঠাৎ করে আব্বু গায়েব হয়ে গেল, কিডন্যাপ হয়ে গেল। কি হয়েছে আমরা তো কিছুই জানি না। অবশ্য যা হয়েছে, যে ঘটনা ঘটছে, তোমাদের শত্রুপক্ষ করছে, অবশ্যই তোমাদের অনেক শত্রু আছে। এখন যদি এই অবস্থায় তুমি যাও, তাহলে তো তোমার কোনো ক্ষতি হতে পারে, হয়তো শত্রুপক্ষ তোমাকে কিডন্যাপ করতে পারে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। 3 মাস হয়ে গেল, তুমি একবারও আমাকে বাড়ি থেকে বের হইতে দাও নাই। আমার কি আব্বুর জন্য মন খারাপ হয় না? আচ্ছা, আমার খারাপ লাগে না? আমার কষ্ট লাগে না? আমি কি তোমার বাবাকে ভালোবাসতাম না? ভালোবাসতাম। তোমার বাবাকে আমি অনেক ভালোবাসতাম, সে অনেক ভালো একটা মানুষ ছিল, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল। ইকরা, আমি আমি তোমাকে কথা দিচ্ছি, ইকরা, আমি প্রয়োজনে প্রতি সপ্তাহে 3 দিন করে ঢাকায় যাব আমার বাবাকে খুঁজতে, তো তারপরে তুমি কোথাও যেও না। তোমার ঢাকায় যাওয়া দরকার নেই। তোমার যদি একটা ক্ষতি হয়ে যায়, তাহলে আমি বাঁচতে পারবো না, আমি একদম মরে যাব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেইভাবে হোক আমি বাবাকে খুঁজে বের করবো। আচ্ছা শোনো, এখন এইসব কথা রাখো, রান্না করো, আমি গোসল করে আসি, খুব ক্ষুধা লাগছে। ঠিক আছে। ঠিক আছে। এই, তুমি ইকরা না, আফজাল আঙ্কেলের মেয়ে? জি ভাইয়া। আরে তোমরা কই উধা হয়ে গেলা? হ্যাঁ, তুমিও নাই, তোমার আব্বুও নাই, তোমার আব্বুরে খুঁজেই পাইতেছি না। তোমার আব্বু খুব ভালো মানুষ ছিল, তোমার আব্বু আমার কাছে একটা টিচার চেয়েছিল। আমি আমার চাচাতো বাইরে গ্রাম থেকে না পাঠাইছিলাম তোমাদের বাসায়, কিন্তু তোমাদের বাসায় যাওয়ার আগেই ওরে কে যেন মারছে, পরে ওরে গ্রামে পাঠিয়ে দিছে। ও তো তোমাদের বাসায় যাইতেই পারে নাই। আপনি তাহলে টিচার পাঠান নাই আমাদের বাসায়? না, পাঠাইছিলাম, আমার চাচাতো বাইরে পাঠাইছিলাম, কিন্তু ও তো যাইতে পারে না তোমাদের বাসায়। যাওয়ার আগে রাস্তার মধ্যে রেখে যেন মারছে, পরে আমি গ্রামে পাঠাই দিছি। আচ্ছা যাই, তুমি বাসায় এসো। হ্যাঁ, আমার কাজ আছে, একটু গেলাম। আচ্ছা। লিয়াকত ভাই যে টিচার আমাদের বাসায় পাঠাইছিল, সে যদি আমাদের বাড়িতে না এসে থাকে, তাহলে আমাদের বাড়িতে যে আসছে সে কে? ভয়েস তাহলে কে? ইকরা, ইকরা, কোথায় তুমি? ইকরা, ইকরা। ইকরা, ইকরা, দেখো না, কে যেন আমার পিছন থেকে বাড়ি মারছে, বুঝছো? বাড়ি মেরে হাত পা বেঁধে রাখছে, একটু খুলে দাও না। হাত পা কেউ যেন বাইন্ধা রাখছে? তোর হাত পা কেউ বাঁধে নাই, তোর হাত পা আমি বাঁধছি। তুই এখন সত্যি সত্যি বলবি তুই কে? বল তুই কে? এই ইকরা, তুমি তুমি এগুলো কি বলতেছো? আমি ফয়েজ, আমি তোমার হাজবেন্ড। মজা করো না, দেখো আমি সত্যি মজা করার মোডে নাই, আমার খুব ব্যথা করতেছে, হাতটা খুলে দাও না। তোর কাছে এই বিষয়গুলো মজা লাগতেছে? এই, তোর কি মনে হইতেছে আমি এনে মজা করতেছি? তুই সত্যি সত্যি বল, সেদিন কি উদ্দেশ্যে তুই আমাদের বাড়িতে আসছিলি?
হ্যাঁ, এই জানোয়ারের বাচ্চা, আমার বাবা কই? হ্যাঁ, ভালোই ভালোই বলতেছি, সত্যি করে বল আমার বাবা কই। যদি না বলছিস এই দাও দিয়া তোর কল্লা একদম আলাদা করে ফেলমু। বল। তুমি যেহেতু সবকিছু জেনেই গেছো, তাহলে তোমার কাছে আমি আর কিছু লুকোবো না। তোমার বাবা কতটা নিকৃষ্ট মানুষ ছিল তুমি জানো? একটা জানোয়ার ছিল সে। আমি প্ল্যানিং করে তোমাদের বাসা ঢুকছিলাম। আমার প্ল্যান ছিল কি জানো? তোমার সাথে প্রেমের অভিনয়টা গড়ে তুলে তোমার সাথে প্রেম করে আস্তে আস্তে তোমার কাছ থেকে তোমার বাবাকে আলাদা করে দেওয়া। কি লাভ হয়েছে তোর? হ্যাঁ, কি লাভ হয়েছে তোর আমাদের ক্ষতি করে? আমরা তোর কি ক্ষতি করছিলাম? কি ক্ষতি করছিলা? হ্যাঁ, কি ক্ষতি করছিলা? তাহলে শোনো, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলবেন। বাড়িতে কেউ আছেন? জি আঙ্কেল, আপনি কে বলছেন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। মারে, আমি এই গ্রামে আসছিলাম একটা কাজের জন্যে, কিন্তু হঠাৎই যে ঝড় বৃষ্টি শুরু হলো, এখন আর কোনো গাড়ি পাচ্ছি না। তাই আজকের রাতটার জন্য একটু যদি আশ্রয় দেওয়া যেত, আমি কালকে সকালেই চলে যেতাম। কিন্তু আঙ্কেল, বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেই। এখন আমি একা বাড়িতে আপনাকে কিভাবে থাকতে দিই? মারে, তুমি আমার মেয়ের মতন, কোনো সমস্যা হবে না। শুধু আজকের রাতটা একটু থাকতে দাও, ঝড় থেমে গেলে আমি কালকে সকালেই চলে যাব। আচ্ছা আঙ্কেল, আপনি যেহেতু বিপদে পড়ে গিয়েছেন আর আপনি আমার বাবার বয়সী, তাহলে চলুন ভিতরে চলুন। সেই দর্শন হওয়া মেয়েটা আমার ছোট বোন ছিল। তোমার বাবা সুযোগ পেয়ে আমার বোনটাকে করছে, আর সেই ধর্ষণের পরে গ্রামবাসী তাকে অপবাদ দেয়। সেই অপবাদ সহ্য করতে না পেরে আমার ছোট বোনটা মারা যায়। তোমার বাবা ছিল একটা জানোয়ার ছিল। এটা জানো, এই পৃথিবীতে আপন বলতে আমার এই বোনটাই ছিল। আর সেই বোনটা তোমার বাবার কারণে মারা গেছে, আর তার জন্যই আমি তোমার বাবাকে খুন করছি। সে পাপ করছিল, তার পাপের শাস্তি আমি তাকে দিচ্ছি। কিন্তু একটা বিশ্বাস করো, আমি তোমার সাথে প্রেমের অভিনয় করতে করতে কখন যে সত্যিকারে ভালোবেসে ফেলছি আমি নিজেও জানি না। আমি সত্যি কথা বলতেছি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তোমার প্রতি আমার ভালোবাসা বিন্দু পরিমাণ মিথ্যে ছিল না, তুমি বিশ্বাস করো। আমার বাবা কই? তোমার বাবাকে কেটে টুকরো করে শহরের গলিতে কুকুরকে দিয়ে খাইয়ে দিচ্ছে। তোমার বাবা অপরাধ করছিল, আমি সেটার শাস্তি দিচ্ছি। কিন্তু ইকরা, বিশ্বাস করো, তোমার মধ্যে আমার মধ্যে কোনো ঝামেলা নাই। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি। তুই তোর বোনরে অনেক ভালোবাসতি, আমিও আমার বাবারে অনেক ভালোবাসতাম। তুই যখন তোর বোনের খুনির শাস্তি দিতে পারোস, তাহলে আমিও আমার বাবার খুনির শাস্তি দিতে পারি, কারণ আমি আমার বাবারে অনেক ভালোবাসতাম। তুই ছিলি আমার অনেক শখের প্রিয়জন, কিন্তু তার থেকেও বেশি
আমার বাবা আমার শখের প্রিয়জন ছিল, আর আজকে যখন আমার বাবাও নেই, তোরও বেঁচে থাকার কোনো অধিকার নেই।